তাহলে এই প্লেনটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে XY প্লেন। এই জায়গাটা হচ্ছে XY প্লেন। তারপর এটা হচ্ছে আমার হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 2 তে ছিলাম। তো ক্যালকুলাস 2 তে চ্যাপ্টার 3 পর্যন্ত আমরা কমপ্লিট করছি। তো আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টার 4 এ ডিসকাস করব। মূলত ক্যালকুলাস 2 মানে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস স্টার্ট। তো মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস স্টার্টে চ্যাপ্টার 4 টা হচ্ছে কি? চ্যাপ্টার 4 টা হচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভস অফ এ ফাংশন অফ 2 ভেরিয়েবল। পার্শিয়াল অফ এ ফাংশন অফ 2 ভেরিয়েবল। তো আমার আসলে আগে ফার্স্ট অর্ডিনারি ডেরিভেটিভ মানে সাধারণ অন্তরীকরণ নিয়ে আসলে ডিসকাস করা দরকার ছিল। তো শুরুতে আমরা হচ্ছে সাধারণ অন্তরীকরণ নিয়ে একটু ডিসকাস করি। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ মানে সাধারণত হচ্ছে যে y ইকুয়াল টু f অফ x। এটা হচ্ছে এক চলকের ফাংশন। মানে স্বাধীন চলক হচ্ছে যে যার শুধুমাত্র x। তাহলে এটার ডেরিভেটিভটা কি ছিল? এটার ডেরিভেটিভের ফর্মুলাটা ছিল dy dx ইকুয়াল টু f অফ লিমিট h tends to 0 divided by h f of x plus h minus f of x। ঠিক আছে? তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ওটা দেখে আসবা। জাস্ট দেখলে এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর ফাংশনটা যদি z equal to f of xy হয়, তখন এটা হচ্ছে দ্বি-চলকের ফাংশন। তখনই এটাকে বলা হবে del z del x ২ টার সাপেক্ষে। কারণ হচ্ছে যে এখানে ভেরিয়েবল স্বাধীন চলক কয়টা? x একটা, y একটা। তাহলে একবার হচ্ছে যে x এর সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। আরেকবার হচ্ছে যে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো যখন হচ্ছে যে x এর সাপেক্ষে করবা, তখন হচ্ছে যে y টাকে কি রাখতে হবে? y টাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো এটা আসলে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসই। মানে সিঙ্গেল ভেরিয়েবলই। কারণ x কে করা হবে, y টা এখানে কি থাকবে? y টা এখানে কনস্ট্যান্ট থাকবে। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত ডিসকাস করব। আবার হচ্ছে যে কারণ এটা z টা তো ডিপেন্ডেবল ২ টা ফাংশনের উপরে। z হচ্ছে যে x এর উপরও ডিপেন্ডেবল, আবার z হচ্ছে y এর উপরও ডিপেন্ডেবল। সেজন্য z কে আমরা ২ বার করতে হবে। একবার x এর রেসপেক্টেও করতে বা f লিখতে পারি। del f del x অথবা del f del y লিখতে পারি। তো z কে এখানে তাহলে একবার x এর সাপেক্ষে যখন করব তখন হচ্ছে y হচ্ছে কনস্ট্যান্ট, আর y এর সাপেক্ষে যখন করব তখন হচ্ছে x হচ্ছে কনস্ট্যান্ট। x টা ধ্রুবক থাকবে। আর y এর সাপেক্ষে করলে x টা ধ্রুবক থাকবে, x এর সাপেক্ষে করলে y টা ধ্রুবক থাকবে। তো এই জিনিসটা বুঝার আগে আমরা একটু আমাদের কনসেপ্টটা বুঝবো। আমরা গ্রাফিক্যাল অ্যানিমেশনও দেখব। খুব মজা করে পড়ব। জিনিসটা একটু দেখাই আমি। সাপোজ মনে করো আ x অক্ষ, y অক্ষ না আঁকলে আমার ভাল লাগে না। x অ্যাক্সিস x প্রাইম, y, y প্রাইম। ঠিক আছে? এখানে একটা লাইন যদি y অ্যাক্সিস এর প্যারালাল হয়, তার মানে এটা x ইকুয়াল টু সামথিং। সামথিং বলতে x ইকুয়াল টু মনে করো 1, 2, 3, 4, 5। তাহলে x ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট হয়, x ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট হবে, তখন আসলে মূলত এটা কার প্যারালাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। আর তোমার যদি কোন লাইন যদি মানে 2 ডাইমেনশন এর ক্ষেত্রে লাইনটা যদি কার প্যারালাল হয়? y অ্যাক্সিস এর x অ্যাক্সিস এর প্যারালাল হয়, তার মানে y ইকুয়াল টু সামথিং। সাপোজ 1, 2, 3, 4, y ইকুয়াল টু 4। তাহলে y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট হবে, তখন এই লাইনটা হবে যে x অক্ষের সমান্তরাল। কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। এখন আসো, এটা তো এগুলো 2 ডাইমেনশন এর জন্য, মানে স্বাধীন চলক, একটা মাত্র স্বাধীন চলক থাকলে। এখন আমরা যদি মাল্টিভেরিয়েবল এর জন্য চিন্তা করি বা 3 ডাইমেনশন বা ২ টা স্বাধীন চলকের জন্য চিন্তা করি, তাহলে সেটা গ্রাফটা কিরকম হবে? তো 3D গ্রাফের সাথে আমরা অলরেডি পরিচিত। z equal to f of xy একটা গ্রাফ হবে। তাহলে এরকম একটা x অ্যাক্সিস ধরলাম। আরেকটা হচ্ছে যে x, y, z। ঠিক আছে? তাহলে এখানে এটা হচ্ছে যে z অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। তাহলে এই যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে যে আমার xz প্লেন। আচ্ছা। এখানে একটু থাকবে। এখানে এটা হচ্ছে আমার XY প্লেন, XY প্লেন। আর নিচে যেটা থাকবে, আমি অন্য একটা কালার দিলাম। এটা হচ্ছে আমাদের XY প্লেন, সরি এটা হচ্ছে YZ প্লেন, YZ, YZ প্লেন। তাহলে এটা হচ্ছে যে আমার ৩ টা প্লেন। মানে একটা 3 ডাইমেনশনাল কোনো যখন বস্তু থাকবে, এখন এখানে যদি একটা কনস্ট্যান্ট হয়, সেটা আসলে কি মিন করে? যদি আমি বলি যে 3 ডাইমেনশনে X কনস্ট্যান্ট ও X ধ্রুবক, 3 ডাইমেনশনে X ধ্রুবক,
অথবা ওয়াই ধ্রুবক এই জিনিসটা যদি আমি বলতে যাই তাহলে এটা কি মিন করে সেটা আমরা একটু দেখব। আসো আমরা একটু গ্রাফ দিয়ে দেখি। আমরা গ্রাফটা রেডি করলাম। এই জিনিসটা একটু আমরা দেখি। তাহলে একটু জুম আউট করি। এই যে। তাহলে এই প্লেনটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে XY প্লেন। এই জায়গাটা হচ্ছে XY প্লেন। তারপর এটা হচ্ছে আমার XZ প্লেন। এই প্লেনটা হচ্ছে XZ প্লেন। আর এটা হচ্ছে যে ZX প্লেন। তাহলে এটা হচ্ছে যে একটা পাশ আবার নেগেটিভ পাশ। টোটাল এখানে ৮ টা পোরশন হবে আরকি। টোটাল ৮ টা সাইড হবে। এই কনসেপ্টটা আসলে লাগবে। এটা আমরা আমার গ্রাফিং ক্যালকুলেটর আসার আগে আমরা মনে হয় কোন একটা ইয়াতে পড়তে গেছিলাম, কোন একটা সাবজেক্টে পড়তে গেছিলাম। তখন এই ৮ টা সাইড মিলাইতে পারতেছিলাম না। খুবই কষ্ট হচ্ছিল। ৮ টা প্লেন। XY পজিটিভ, XY নেগেটিভ। টোটাল ৮ টা প্লেন হবে। একটা পজিটিভ সাইড আবার নেগেটিভ সাইড মিলে। এখন আমি যদি X কনস্ট্যান্ট ধরি, সাপোজ আমি লিখলাম X কনস্ট্যান্ট। এখন দেখো X কনস্ট্যান্ট। X এর মান দিলাম 2। এই যে তুমি দেখতেছো এটা কোন প্লেনের? দেখো এক্স কনস্ট্যান্ট এই যে আমার এটা কি কালার হবে? পেস্ট কালার হবে মনে হয়। এক্স কনস্ট্যান্ট তাহলে এই যে এক্স কনস্ট্যান্ট এই প্লেনটা হচ্ছে কার প্যারালাল, কার সমান্তরাল? ওয়াই জেড প্লেনের সমান্তরাল। আবার যদি মনে করো আমি ওয়াই কনস্ট্যান্ট ধরি, ওয়াই ইকুয়াল টু সাপোজ বি লিখলাম। হ্যাঁ, দেখো এটা অফ করে দিই। ওয়াই ইকুয়াল টু বি লিখছি। হোয়ার ইজ বি? এই যে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু বি। দেখো ওয়াই ইকুয়াল টু বি মানে সে কার প্যারালাল? ওয়াই ইকুয়াল টু বি মানে হচ্ছে যে সে হচ্ছে যে এক্স জেড এর প্যারালাল। মানে যখন এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। এই প্লেনটা, এই সমতলটা। তো এই সমতলটা কার প্যারালাল হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, সেটা এক্স জেড এর প্যারালাল হবে। আর এক্স যদি কনস্ট্যান্ট হয়, সেটা হচ্ছে যে তোমার এক্স কই? সরি। এক্স যদি কনস্ট্যান্ট হয়, সেটা হচ্ছে ওয়াই জেড এর প্যারালাল হবে। আর ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, সেটা জেড এক্স এর প্যারালাল হবে। জাস্ট এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা চেষ্টা করলাম। এখন আমরা মেইন জিনিসে পড়তে যাই। আমরা ফিগারটা এখানেও ড্র করতে পারি। আমরা জাস্ট এই জায়গায় ড্র করি। এটা হচ্ছে যে এক্স হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, সাপোজ ওয়াই ইকুয়াল টু সামথিং 5 তাহলে ওয়াই থেকে আমরা কত ইউনিট যাব? ওয়াই থেকে 5 ইউনিট। 1, 2, 3, 4, 5 তাহলে এই বরাবর একটা প্লেন হবে। এই বরাবর একটা প্লেন হবে। সেটা কার প্যারালাল হবে? সেটা হচ্ছে যে আমার এই যে এটা এই প্লেনটা এই যে এই প্লেনটা হচ্ছে যে আমার কার প্যারালাল হবে? এই জেড এক্স প্লেনের প্যারালাল হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং হলে, কনস্ট্যান্ট হলে সেটা জেড এক্স প্লেনের প্যারালাল হবে। আর এক্স ইকুয়াল টু সামথিং হলে সেটা ওয়াই জেড প্লেনের সমান্তরাল হবে। এই ব্যাপারটা বুঝতে পারছি। এখন আসলে পার্শিয়াল এমনি ডেরিভেটিভ কি? এমনি ডেরিভেটিভ হচ্ছে এই কনসেপ্টগুলো একটু বোঝার জন্য লাগবে। এমনি ডেরিভেটিভ মানে ওয়াই ইকুয়াল টু মনে করো এফ অফ এক্স। সোজা কথা। তাহলে আমি একটু ছোট করে দেখাই। জাস্ট হচ্ছে ট্যানজেন্ট বের করা। কি বের করা? এমনি ডেরিভেটিভ মানে একটা নির্দিষ্ট পয়েন্টে যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা স্লোপ বের করব। মানে ঢাল বের করব। এই এই পয়েন্টটা আমরা স্পর্শকের ঢাল মিন করে। ডিওয়াই ডিএক্স কি মিন করে? ডিওয়াই ডিএক্স মিন করে স্পর্শকের স্পর্শকের ঢাল বুঝায় জিওমেট্রিক্যালি। এখন 3 ডাইমেনশনে কিভাবে দেখায়? সেটা আমরা যখন বলবে, পার্শিয়াল মানে হচ্ছে যে এখানে তো শুধু এক্স হচ্ছে নির্ভরশীল চলক, ওয়াই হচ্ছে এক্স নির্ভরশীল, ওয়াই একটা স্বাধীন একটা অ অস পরাধীন সরি অস্বাধীন না। একটা স্বাধীন আর একটা হচ্ছে যে পরাধীন। ২ টা চলকের মধ্যে সম্পর্ক। মানে এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেট অফ চেঞ্জ। যেমনি জাস্ট যদি আমি বলি ডিওয়াই ডিএক্স কি? ডিওয়াই ডিএক্স হচ্ছে যে সোজা কথা রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ মানে পরিবর্তনের হার। কার পরিবর্তনের হার? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। মানে তুমি এক্স অক্ষর দিকে যাচ্ছ, সেই অনুপাতে ওয়াই অক্ষর দিকে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। মানে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটা কি। তো আমরা এই বরাবর যদি টাইম কাউন্ট করি, এই বরাবর যদি এস কাউন্ট করি, তখন এটা হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মিন করবে। তাৎক্ষণিক বেগ মিন করবে যে সময় শূন্যের কাছাকাছি হলে এস এর পরিমাণ মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তখন এটা ভেলোসিটি মিন করবে। ঠিক আছে? ভি ইকুয়াল টু ডিএস ডিটি। ভি ইকুয়াল টু ডিএস ডিটি তাৎক্ষণিক বেগ মিন করবে। এটা আমি গ্রাফিক্যালি আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ক্যালকুলাস 1 এ পড়ছো। সেটা নিয়ে একটা ভিডিও বানানো হয়ে আছে। তোমরা চাইলে এটা দেখেই আসতে পারো। ওটার সাউন্ড কোয়ালিটি ভালো না। তারপরে একটু দেখবা। দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন আসো 3 ডাইমেনশন আসলে কিভাবে কাজ করে? পার্শিয়াল ডেরিভেটিভটা কি? তার মানেই হচ্ছে যে
এমনি ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে হচ্ছে ট্যানজেন্ট বের করা। কিন্তু আমরা যখন গ্রাফটা হচ্ছে যে এই পয়েন্টে ট্যানজেন্ট বের করব, আমরা এক্স অ্যাক্সিস একটা আঁকি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখানে একটা সারফেস আঁকো মনে করো। এখন এখানে কোন একটা পয়েন্টে এটা সাপোজ এক্স ইকুয়াল টু a, b, তাহলে এটা হচ্ছে যে এই পয়েন্টে তুমি ট্যানজেন্ট আঁকবা। এখন এই পয়েন্টের ট্যানজেন্ট তো ফিক্স না। ট্যানজেন্ট হচ্ছে যে এই এভাবেও একটা আঁকতে পারো, মানে একদম পৃষ্ঠের উপরে। আবার তুমি চাইলে এভাবেও আঁকতে পারো। কিন্তু হাজার, হাজার এই পয়েন্টে কিন্তু তুমি হাজার, হাজার ট্যানজেন্ট আঁকতে পারো। মানে যেকোনো দিকে। মানে স্পর্শক একটা মনে করো একটা চূড়ার মধ্যে একটা সারফেস, বক্র সারফেস বা এভাবে হইলো। এখানের মধ্যে এটা একটা স্পর্শক হইতে পারে, এইদিকেও একটা স্পর্শক হইতে পারে, এইদিকেও একটা স্পর্শক হইতে পারে। তাহলে অসংখ্য স্পর্শক হইতে পারে। কিন্তু আমরা ২ টা ভেরিয়েবলের সাপেক্ষে আমরা একটা নিব যে এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা কার্ভ চিন্তা করব। এক্স অ্যাক্সিস এর প্যারালাল বরাবর এই কার্ভটা। আরেকটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা কার্ভ চিন্তা করব। এটা। মানে ওয়াই কনস্ট্যান্ট ধরলে হচ্ছে যে এই প্লেনটা বুঝাবে। আমি আরেকটু জিনিসটা দেখাই। একটু পরিশ্রম করে পড়লে পড়াটা আসলে এগুলো ব্যাপার তো 3 ডাইমেনশনের ব্যাপারগুলা একটু দেখাইতে একটু কষ্ট হয়। এক্স, ওয়াই, জেড। ঠিক আছে? আমরা একটা কার্ভ আঁকি। তোমরা এই জায়গায় স্কিপ করতে পারো। কিছু যখন আঁকি তখন হচ্ছে যে একটু টেনে দিতে পারো সামান্য। আর চাইলেও দেখতে পারো। কিন্তু আমি এরকম আমার এই বিশ্রী ভয়েস অনেকক্ষণ ধরেই শুনাইতে ইচ্ছা করে না আরকি। আমার কাছে মনে হয় মানুষজনের কষ্ট হচ্ছে। মানুষজনের কষ্ট করে লাভ নাই। আচ্ছা। এখন আমি ধরলাম যে তার মানে আমি এই পয়েন্টের মধ্যে আমি স্পর্শক আঁকবো। ঠিক আছে? তো স্পর্শক আঁকতে গেলে তার মানে ডেল, ডেল এক্স, ডেল এফ। আচ্ছা এফ ইকুয়াল টু জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই। এটা হচ্ছে আমার ফাংশন। ডেল এফ ডেল এক্স। তো আমরা বলছিলাম যে পার্শিয়ালের মধ্যে ওয়াইটা কি থাকবে? এক্স এর রেসপেক্টে যদি করি ওয়াইটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো ওয়াই কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে যে ওয়াই ফিক্স থাকা মানে কি? তার মানে জেড এক্স এর প্যারালালে একটা প্লেন থাকবে। এটা অন্য একটা কালার দিই। তাহলে এই পয়েন্টে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। এই যে একটা কার্ভ পাইলাম, এই পয়েন্টে এটা যদি প্যারালাল হয়, মানে এই জিনিসটাকে যদি জেড এক্স এর প্যারালাল একটা ইন্টারসেক্ট করে, তাহলে এইখানে এই জায়গাটা একটা কার্ভ প্রডিউস হবে। এই যে জাস্ট আমি এই বক্ররেখার উপরে এই কার্ভটা, ঠিক আছে? তাহলে এই কার্ভ বরাবর আমার হচ্ছে যে কি থাকবে? স্পর্শক থাকবে এই পয়েন্টে এই কার্ভ বরাবর। এটা হচ্ছে যে ডেল এফ ডেল এক্স। আচ্ছা, এটা বুঝি গেল। এরপরে আমরা যদি বলি যে এক্স কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট? এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স এক্সিস এর প্যারালাল। এক্স এক্সিস এর প্যারালাল হুম, তাহলে হচ্ছে যে আমার ওয়াই জেড প্লেনের প্যারালাল হবে। এক্স যদি কনস্ট্যান্ট হয়, এটা হচ্ছে আমার ওয়াই জেড প্লেন। ইমাজিনও করতে হয়। এটা হচ্ছে আমার ওয়াই জেড প্লেন। এটার প্যারালাল হবে। এটার প্যারালাল কি কালার ইউজ করব? কালারে তো খুঁজে পাই না। তাহলে এই ওয়াই জেড এই যে প্লেনটা, এটা হচ্ছে যে এক্স হচ্ছে যে এক্স কনস্ট্যান্ট। এক্স কনস্ট্যান্ট মানে হচ্ছে যে তাহলে এই যে প্লেনটা, এই প্লেনটা কার প্যারালাল হবে? এই প্লেনের কি হবে? এই প্লেনের প্যারালাল হবে। এখন এটা প্যারালাল হলে এখানে সে কোথায় ইন্টারসেক্ট করবে? এখানে সে এই জায়গায় এই কার্ভের মধ্যে এই জায়গাটা ইন্টারসেক্ট করবে। আমি আবার একটু অন্য কালার দিয়ে দেখাই। ওরে কালারে শর্ট পড়ে যায় কেন? হ্যাঁ, এই যে এই কালারটা আমি ইয়েলো কালার সবুজ কালারে দেখাচ্ছি। তাহলে এই জায়গায় সে ইন্টারসেক্ট করছে সারফেসের মধ্যে এভাবে কাট করে যাবে। মানে এটা প্যারালাল তাহলে এই জায়গায় যে বক্ররেখাটা থাকবে এই বক্ররেখাটা। তাহলে এইটা হচ্ছে যে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, এখানে যদি একটা স্পর্শক আঁকি, এটা হচ্ছে আমার ডেল ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। মানে এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে ডেল তাহলে এই লাইন বরাবর যে কার্ভটা আমি একটু ছবি এঁকে দেখাই তোমাদেরকে ব্যাপারটাকে। তাহলে জিনিসটা বুঝতে পারবা আরেকটু। শুধু কষ্ট করলাম। আমার মনে হইছে বইতে একটা ফটো আছে। ওইটা নিয়ে আসি। ওকে, আমরা ফিগারটা নিয়ে আসছি। শুরুতে আসলে এত কষ্ট না করলে হইতো। ফিগার ইমাজিন করানোর জন্য। এটা তোমরা একটু টেনে দেখি ফেলবা। আর অবশ্যই ফিগার ড্র করতে পারলে নিজের ইমাজিনেশন স্কিলটা একটু বাড়ে। তো আমরা এখন মোটামুটি জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝা যাচ্ছে। তারপর আমরা আবার একটু রিসার্চ এনালাইসিস করি। তো আমাদের কি বলছে? এই যে দেখো, জাস্ট এই ফিগারটার দিকে তাকালে হচ্ছে
এটা হচ্ছে যে y equal to y naught মানে হচ্ছে যে y টা হচ্ছে যে কনস্ট্যান্ট। y এখানে কি y equal to y naught মানে ফিক্সড এটা। y কনস্ট্যান্ট মানে y equal to y naught এটা একদম ফিক্সড থাকবে, y কনস্ট্যান্ট। y ধ্রুবক। y ধ্রুবক হলে তার মানে এখন দেখো প্লেনটা কার প্যারালাল? প্লেনটা হচ্ছে এটা হচ্ছে xz, এই xz এর প্যারালাল। এখন xz এর প্যারালাল এটা কি করছে? এটা হচ্ছে আমার যে ব্রাউন কালার এই সারফেসটার মধ্যে সে কাট করছে। কাট করার পরে এই যে দেখো একটা কার্ভ পাইছো, এটা আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়তেও কাজে লাগবে। 3rd ইয়ারে পড়লে এই কনসেপ্ট গুলো আসলে বুঝতে অনেক প্যারা ছিল। নিজে বুঝতে পারাটা অনেক কঠিন ব্যাপার ছিল। হাজার বার পড়ছি। এটা তোমরা হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের বইটা পড়তে পারো। হাওয়ার্ড অ্যান্টনের বইটাতে এই জিনিসটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে। তো আমি এটা ছবিটা হাওয়ার্ড অ্যান্টনের বইটা থেকে কপি করছি। তো এখানে দেখো তাহলে এই প্লেনটা এখানের মধ্যে কিসে এই কার্ভটা কাট করছে না? এই কার্ভ বরাবর যেই স্পর্শক হবে এই পয়েন্টে, একটা ফিক্সড পয়েন্ট থাকবে। পয়েন্ট হচ্ছে x নট, y নট। তাহলে x নট, y নট বরাবর এই পয়েন্টে এই যে একটা স্পর্শক, এই স্পর্শকটা। এবার আসো আমাদের হচ্ছে x ইকুয়াল টু x নট মানে x হচ্ছে কনস্ট্যান্ট। x কনস্ট্যান্ট হলে তার সেই কার প্যারালালে থাকবে, yz yz প্লেনের প্যারালাল থাকবে। তো সে এবার এই বরাবর কাট করছে। একটু আগে কাট করছে এই বরাবর, এবার কাট করছে এই বরাবর। এই বরাবর কাট করার ফলে তুমি দেখবা যখন হোমোজিনিয়াস হবে তখন দেখবা যে হোমোজিনিয়াস হলে ডেল y ডেল x ২ বার করলে x এর রেসপেক্ট এ করে আবার y এর রেসপেক্ট এ করে, y এর রেসপেক্ট এ করে আবার x এর রেসপেক্ট সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে পড়ব। এখানে যে কার্ভটা দিস ওয়ান ইজ C2 তাহলে এই বরাবর যে স্পর্শক এটা হচ্ছে যে Fy মানে ডেল y আর এটা হচ্ছে যে ডেল f ডেল x। আশা করি আমি কনসেপ্টটা বুঝাতে পারছি। একটু টাইম দিতে হবে। একটু না বুঝলে একটু বারবার ফিগারটা একটু হাতে আঁকার ট্রাই করবা। হাতে আঁকতে গেলে তখন ইমাজিনেশনটা বাড়বে। হঠাৎ করে এমনি দেখলে জিনিসটা বুঝা যাবে না। একটু সময় অপচয় করতে হবে। সোজা কথা ভালো করে বুঝতে হলে একটু সময় অপচয় করতে হবে। এখন মোটামুটি আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ আমরা কি বুঝছি? পার্শিয়াল ডেরিভেটিভ মানে পার্টলি আংশিক অন্তরীকরণ। তো আংশিক অন্তরীকরণ কি? মানে x কে কনস্ট্যান্ট রেখে y এর রেসপেক্ট এ করলা, y কে কনস্ট্যান্ট রেখে x এর রেসপেক্ট এ করলা। ব্যাপারটা বুঝাতে পারছি? এখন আমরা এরপর আর কিছু নাই। এরপরে সোজা জিনিস সেগুলো ডেফিনিশন। আমরা ডেফিনিশনটা পড়েই ফেলি। ডেফিনিশনটা কি বলছে? যদি ZF আচ্ছা আমি লিখি ফেলি। ওকে, আমাদের ডেফিনিশন লেখা শেষ। এখন আমরা ডেফিনিশনটা পড়ি। যদি z f of xy একটি ২ চলকের ফাংশন হয়, তবে x এর সাপেক্ষে আমি যে কথাগুলো এতক্ষণ ডিসকাস করছি এগুলো, f এর আংশিক অন্তরজ বলতে বোঝায় x কে পরিবর্তনশীল মানে x চেঞ্জ হবে। এই যে x টা চেঞ্জ হইতেই থাকে, x এর পরিমাণ চেঞ্জ হইতেই থাকবে। x এর মান এখানে চেঞ্জ হবে, এখানে একরকম, এখানে একরকম। প্রতিটা পয়েন্টে x এর মান চেঞ্জ হবে। y টা কি থাকবে? y টা ধ্রুবক ধরে x এর সাপেক্ষে ফাংশন f এর অন্তরজ বলা হয়। তো এটাকে কিভাবে ডিনোট করা হয়? ডেল f ডেল x কার্ভ d, এই d টাকে কার্ভ d বলা হয়। কার্ল ডি ও বলি, কার্ল ডি। তাও বাঁকা ডি বলতে পারি। ডেল f ডেল x, ডেল বললেও হবে। তারপর কার্ভ ডি আমরা ডেল বললে আসলে সমস্যা হয়ে যায়। কার্ভ ডি বলতে পারি। এটা df dx লেখার সময় বললাম। বারবার বাঁকা ডি, কার্ল ডি এত বলতে বিরক্তি লাগে। তারপর dz dx আবার f কে জাস্ট সিম্পলি x দ্বারা এভাবেও প্রকাশ করতে পারি। f আর z একই কথা। f ইকুয়াল টু তে z, zx ও লিখতে পারি অথবা অর্ডিনারি ডি ইউজ করে পাশে দিয়ে লিখে দিলাম y ইকুয়াল টু ধ্রুবক। এখন এখানে জাস্ট ডেফিনিশনটা যদি দেখি, তাহলে এখানে কে পরিবর্তন হচ্ছে? আমার হচ্ছে যে x পরিবর্তন হচ্ছে। কে পরিবর্তন হচ্ছে? x এর সাপেক্ষে x পরিবর্তন হচ্ছে। x পরিবর্তন হচ্ছে তাহলে del x টেন্ডস টু 0, x স্লাইটলি চেঞ্জ হবে, x প্লাস del x, y কিন্তু কনস্ট্যান্ট। y এর ভ্যালু চেঞ্জ হবে না, মাইনাস f অফ xy। এরপরে আমরা জাস্ট del x কে কি দ্বারা রিপ্লেস করলাম? h দ্বারা রিপ্লেস করলাম। del x কে h দ্বারা রিপ্লেস করলে এটা h, y কিন্তু ফিক্স থাকে গেলে এভাবেও এক্সপ্রেস করতে পারি। সিমিলারলি del f del y কি হবে সেটাও বলতে পারবা। তো del f del y হচ্ছে যে তাহলে f অফ সোজা হচ্ছস না কেন? f অফ x প্লাস y প্লাস del y। এখন y টা চেঞ্জ হবে। মাইনাস f অফ xy সেম থাকবে ডিভাইডেড বাই del y। তো del y কে সাধারণত k দ্বারা ডিনোট করা হয়। লিমিট k টেন্ডস টু 0 f অফ x, y প্লাস k মাইনাস f অফ xy ডিভাইডেড বাই k। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবা, মেসেজ দিবা। মেসেজ দিলে আমি যতটুকু পারি রিপ্লাই করব।
এরপরে আমাদের এখানে ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা। তো অন্তরীকরণ যোগ্যতা আসলে আমি একটু ডেফিনিশনটা লিখেই ফেলি। আমরা এমনি প্রুফটা ডিসকাস করে নেই। প্রুফটা একটু কঠিন আছে। তো তোমাদের লাগবে না। এজন্য আমরা ডিসকাস করে তোমরা চাইলে হাওয়ার্ড অ্যান্টনের বইটা থেকে পড়তে পারো। মানে খুবই ডিফিকাল্টিজ হয়ে যাচ্ছে। এজন্য আমি এটা এভয়েড করছি। তো তাহলে ডিফারেন্সিয়েবিলিটি জাস্ট ফর্মুলাটা স্যাটিসফাই করবে। সো ডিফারেন্সিয়েবিলিটি একটা ফাংশন f অফ xy কে ডিফারেন্সিয়েবল বলা হবে, অন্তরীকরণযোগ্য বলা হবে একটা নির্দিষ্ট বিন্দুতে। কারণ অন্তরীকরণ সবসময় একটা ফিক্সড পয়েন্টে হইতে হবে। মানে তুমি ট্যানজেন্টটা আঁকবা, তাহলে ট্যানজেন্টটা কোথায় হয়? এই পয়েন্টে হবে, না হলে এই পয়েন্টে হবে, না হলে এই পয়েন্টে হবে। যেকোনো একটা পয়েন্টের দিকেই তো হবে না? তো যেই পয়েন্টের দিকে হবে, সেই পয়েন্টে অন্তরীকরণযোগ্য। তাহলে f অফ xy ফাংশনটা a b বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে যদি ইফ লিমিট যুগপদ লিমিট মানে কম্বাইন লিমিট h, y টেন্ডস টু 0, 0, h টেন্ডস টু 0, k টেন্ডস টু 0, f অফ a প্লাস h, b প্লাস k মাইনাস f অফ b, এই দুইটা ফাংশন একটু বেশি আসবে। তাহলে x এ এখানে f অফ x ইয়া থাকতে হবে, মানে ডেল f ডেল x অবশ্যই থাকতে হবে। মানে ডেল অফ ডেল x পাওয়া যাবে h f অফ x of AB and k into f of y AB divided by h square plus k square। এটা হচ্ছে যে আসলে এই যে এখান থেকে আসে যে একটা হচ্ছে যে ডেল x ডেল k হইলে ডেল x ডেল y, এই যে ডিস্টেন্সটা স্কোয়ার রুট ডেল x স্কোয়ার প্লাস ডেল y স্কোয়ার এই জায়গাটা থেকে আছে। তোমরা চাইলে প্রুফটা পড়ে নিতে পারো। তাহলে এটা সমান যদি 0 হয় তখনই আমি বলবো যে ফাংশনটা কি হবে? ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে অ্যাট দ্য পয়েন্ট AB। মানে f of x ফাংশন ডিফারেন্সিয়েবল হবে একটা পয়েন্টে যদি এটা ইকুয়ালস টু 0 হয়। এরপরে আমরা একটা থিওরাম পড়ব। এই থিওরামটা বোর্ডে আসে। এটা আমরা পড়ব। ওকে, আমাদের কোশ্চেন লেখা শেষ। কোশ্চেনটা হচ্ছে কি? রিলেশনশিপ বিটুইন ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড কন্টিনিউটি। মানে একটা ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটির সাথে সম্পর্ক। তো এটা হচ্ছে NUH NM 2000 ইয়াতে আসছে, 2007 এ আসছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড টাওয়া এনএম 2019 এ আসছে। এরপর আপডেট হলে আমি চেষ্টা করব। এটা একটা আমাদের অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং প্লাস ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবা। তাহলে আশা করি আমরা এবং নোটটাও দেওয়া থাকবে। এটা আমাদের পেইড কোর্সও থাকবে। আচ্ছা। তো কোশ্চেনটা কি? যদি f of xy ফাংশন কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয়। মানে একটা ফাংশন একটা ফিক্সড পয়েন্ট বলতে যেকোনো একটা বিন্দু a b তে, তবে দেখাও যে উক্ত বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। মানে অন্তরীকরণযোগ্য হইলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। কিন্তু কন্টিনিউয়াস না হইলে যে অন্তরীকরণযোগ্য হবে না, এটা বলা যাবে না। এটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা এটা প্রুভ করি। মনে করি সলিউশন, মনে করি f of x বা বইয়ের মতো লিখি xy ইকুয়াল টু ab বিন্দুতে f of xy অন্তরীকরণযোগ্য। তো অন্তরীকরণযোগ্যের আমরা কন্ডিশন জানি। তাহলে f of x মানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ অ্যান্ড ও f of y at ab বিদ্যমান এক্সিস্ট করবে, বিদ্যমান হবে এবং বিদ্যমান হবে এবং কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল লিমিট h, কে একটু আগে আমরা যেটা পড়ছিলাম যুগপদ লিমিট 0 f of x plus a না সরি a b বিন্দুতে f of a plus h, b plus k minus f of ab minus h of f of x ab minus k of fy ab divided by h স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু 0 হবে। এটা আমরা একটু আগে পড়ছি। এখন এটাকে আমরা পার্ট করে ফেলবো। লিমিটকে তুমি লিমিট অপারেটরটাকে প্লাস মাইনাসে যতবার খুশি ততবার তুমি ইউজ করতে পারো। তাহলে এই পুরাটার নিচে একবার লিখবো, এই পুরাটার নিচে একবার লিখবো, আর এইটাকে আমরা আলাদা করে লিখবো। তাহলে পুরা জিনিসটা চাইলে আমরা লাইন বাড়াইতে পারি অথবা এই পুরা জিনিসটা একসাথে লেখা এই লিমিট এটার উপরে একবার এপ্লাই করব, আবার এটার উপরে একবার এপ্লাই করব। ঠিক আছে? তো আমরা পুরা জিনিসটাকে আমরা শর্টকাটে লিখে ফেলি। which implies that limit hk tends to 0, 0 f of
a plus h b plus k minus f of ab h square plus k square equals to limit h comma k tends to 0 comma 0 প্লাস হয়ে গেল h of fx av minus plus k of f of y ab স্কোয়ার রুট h স্কোয়ার প্লাস k স্কোয়ার। আচ্ছা, এখন এখানে যদি দেখি আমরা এই জিনিসটা কমন আছে, এটা আমরা বাদ দিয়ে ফেলতে পারি, তবে এটা বাদ দেওয়ার কথা না, কিন্তু দুইটা লিমিট কিন্তু কি আছে, সেম আছে। লিমিট সেম না থাকলে তুমি কিন্তু, কারণ এটা তো এইচ কে এর উপর ডিপেন্ডেবল, এটাও এইচ কে এর উপর ডিপেন্ডেবল, কিন্তু লিমিট দুইটাতে সেম থাকার কারণে আমরা এটাকে একবার আলাদা করে লিখে উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি। নাহলে কিন্তু এমনি সরাসরি কেটে দিতে পারবে না, বইতে সরাসরি বাদ দিয়ে ফেলছে, আসলে সরাসরি বাদ দেওয়া যাবে না। লিমিট যদি সেম থাকে দেন তুমি এই কাজটা করতে পারবা। এরপরে লিমিট এইচ কে টেন্ডস টু 0 0, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি, f of a plus h comma b plus k minus f of ab equals to limit h comma k tends to 0 comma 0 h of f of x ab plus ব্র্যাকেটে রাখলে রাখতে পারো k f of y ab। ঠিক আছে, এখন f of x আর f of y তো বিদ্যমান, বিদ্যমান মানে হচ্ছে যে তাদের একটা অবশ্যই ভ্যালিড ভ্যালু থাকবে, এটাও একটা ভ্যালিড ভ্যালু থাকবে, হোক 0 হোক না সমস্যা নাই। কিন্তু h এর ভ্যালু 0 বসাইলে তাহলে 0 ইনটু 0 হয়ে যাচ্ছে, আবার k এর ভ্যালু 0 বসালে তাও 0 ইনটু 0 হয়ে যাচ্ছে, তাহলে পুরা মানটা কি হয়ে যাচ্ছে, আমার পুরা মানটাই 0 হয়ে যাবে। সো লিমিট h কমা k টেন্ডস টু 0 কমা 0 f of a plus h comma b plus k minus f of a comma b, একটা সেকেন্ড ব্র্যাকেট রাখি, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু 0 হবে। এখন আমরা জাস্ট এটা রিপ্লেস করব, a প্লাস h কে যদি আমি x দ্বারা রিপ্লেস করি, x দ্বারা রিপ্লেস করি, তাহলে h টেন্ডস টু যদি 0 হয় তাহলে x টেন্ডস টু কি হবে, x টেন্ডস টু a হবে। তারপর b প্লাস k কে যদি আমরা y দ্বারা রিপ্লেস করি, b প্লাস k কে আমরা রিপ্লেস করলাম y দ্বারা, তাহলে k টেন্ডস টু যদি 0 বসাও, k এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে y টেন্ডস টু b হবে। তো আমরা জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করব x এবং y দ্বারা। সো লিমিট, চাইলে এটা আলাদা করে ফেলতে পারি, আরেকটা লাইন লিখতে পারি, বইতে লিখছেন সে সরাসরি লিখে ফেলছে। আচ্ছা, আরেকটা লাইন লিখছে এইচ কে কমা টেন্ডস টু 0 কমা 0 এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে, এটার উপরে তো কি অ্যাপ্লাই হবে না, এটার উপরে তো লিমিট অ্যাপ্লাই হবে না, কারণ এখানে এইচ কে নাই, লিমিট অ্যাপ্লাই না হলে এটা শুধু এফ অফ এ বি থাকি যাবে, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই। সো ইকুয়াল টু এফ অফ এ বি। তো এফ অফ এ বি মানে এবার আমরা ওই কাজটা এখন করব যেটা বললাম, তাহলে লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু এ কমা বি, তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স ওয়াই এফ অফ এ বি। মানে আমরা কি করলাম এখানে, এ প্লাস এইচ কে এক্স দ্বারা রিপ্লেস করলাম, তাহলে এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে এক্স টেন্ডস টু কি হবে, এক্স টেন্ডস টু এ হবে। সো এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে এই পয়েন্টে যে এক্স ইকুয়াল টু এ বি পয়েন্টে এফ অফ এক্স এর লিমিট হচ্ছে এফ অফ এ বি, তার মানে লিমিট কন্টিনিউ করতেছে, যুগপৎ লিমিট কন্টিনিউ করতেছে। তো যুগপৎ লিমিট যদি এক্সিস্ট করে, বিদ্যমান থাকে, তাহলে ফাংশনটা কি কন্টিনিউয়াস, তাহলে দ্যাট ইজ এফ অফ এক্স ওয়াই, দ্যাট ইজ এফ অফ এক্স ওয়াই এ বি বিন্দুতে অবিচ্ছিন্ন। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের থিওরামটা, যে একটা ফাংশন যদি কন্টিনিউ অন্তরীকরণযোগ্য হয় কোনো বিন্দুতে, তাহলে সেই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, কিন্তু বিচ্ছিন্ন হলে যে অন্তরীকরণযোগ্য না, এটা বলা যাবে না। আশা করি বুঝতে পারছো। এরপরে এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের প্রবলেম থিওরাম শেষ, একটা থিওরাম বললাম, বেসিক ডিসকাশন হয়েছে। এরপরে নেক্সট ভিডিওতে আমরা প্রবলেমগুলো সলভ করব।